একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জয়া তহশিল, সহকারী অধ্যাপক, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করবে আজকে আমি তোমাদেরকে জীববিজ্ঞান বিষয়ের প্রথম পত্রের অধ্যায় 3 থেকে সেল কেমিস্ট্রির অন্তর্ভুক্ত প্রোটিন এই টপিক থেকে কনজুগেটেড প্রোটিন টু প্রোটিন চার্ট এটুকু নিয়ে পড়াবো, আলোচনা করব। এটা একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ৩৭তম এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ৯৯তম ক্লাস। লক্ষ্য করো প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্রোটিন থেকে এর আগের ক্লাসে আমি সিম্পল প্রোটিন পর্যন্ত পড়িয়েছি। এখন কনজুগেটেড প্রোটিন নিয়ে, অর্থাৎ এটা প্রোটিনের ক্লাসিফিকেশনটা পড়াচ্ছি আর কি। দেখো নাম্বার 2, যুগ্ম বা সংশ্লেষিত প্রোটিন। যে প্রোটিনের সাথে কোনো অপ্রোটিন অংশ যুগ্ম যেহেতু বলেছে, এটাকে অ্যানালাইসিস করলে শুধু প্রোটিন নয়, অর্থাৎ প্রোটিনের যে সাংগঠনিক একক অ্যামিনো অ্যাসিড, এই অ্যামিনো অ্যাসিড ছাড়াও অন্য কোনো উপাদান পাওয়া যাবে। এই জন্যই এটা যুগ্ম বা সংশ্লেষিত। এটা সংশ্লেষিত হলো ওদের তৈরি করা আর কি, ন্যাচারাল ঠিক না। যে প্রোটিনের সাথে কোনো অপ্রোটিন অংশ অর্থাৎ প্রস্থেটিক গ্রুপ যুক্ত থাকে তাকে বলা হয় কনজুগেটেড প্রোটিন বা যুগ্ম প্রোটিন। এই প্রোটিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার যেটা, এটাতে শুধু অ্যামিনো অ্যাসিড না, এটাতে অ্যামিনো অ্যাসিডের সাথে অন্য একটি রাসায়নিক পদার্থ থাকতে পারে বা থাকে। এইটি অপ্রোটিন, যেটা প্রোটিন ধর্মী নয়। এই জন্য এটাকে বেসিক্যালি যুগ্ম। আর সংশ্লেষিত বলতে এই জন্যই বলা হয়, এটা ন্যাচারালি না হয়ে বা ন্যাচারালি হলেও এটা বিভিন্ন ক্রিয়া বিক্রিয়ার ফলে উদ্ভূত, বিভিন্ন ক্রিয়া বিক্রিয়ার ফলে উদ্ভূত সংশ্লেষিত তৈরি হয়। কৃত্রিম উপায়ে হয়তোবা করা যাবে, এই জন্য সংশ্লেষ এটা বলা হয়ে থাকে। সংশ্লেষিত, উদ্ভূত বিভিন্ন ক্রিয়া বিক্রিয়ার ফলাফল হিসেবে তৈরি হয়ে থাকতে পারে বা থাকে। যে প্রোটিনের সাথেই কোনো অপ্রোটিন অংশ, যেটাকে বলা হয় প্রস্থেটিক গ্রুপ, যুক্ত থাকে তাকে বলা হয় কনজুগেটেড প্রোটিন বা যুগ্ম প্রোটিন। কনজুগেটেড প্রোটিনকে সাধারণত নিম্নলিখিত ভাগে ভাগ করা হয়, যথা নিউক্লিয় প্রোটিন। হাইড্রোলাইসিস করলে যে প্রোটিন থেকে একটি সরল প্রোটিন বা একটি নিউক্লিক অ্যাসিড পাওয়া যায় তা হলো নিউক্লিয় প্রোটিন। এরা পানিতে দ্রবণীয়, এদেরকে ক্রোমোজোমে পাওয়া যায়। নিউক্লিয় প্রোটিন দেখো এটা কিভাবে যুগ্ম প্রোটিন, ওই যে প্রোটিন অংশ আছে তার সাথে আরেকটি নিউক্লিক অ্যাসিড, প্রোটিনের সাংগঠনিক একক হলো অ্যামিনো অ্যাসিড। ওইটি সিম্পল প্রোটিন যেখানে অ্যামিনো অ্যাসিড থাকবে, তার সাথে অ্যামিনো অ্যাসিড নয় অর্থাৎ প্রোটিনের সাংগঠনিক একক নয় এরকম একটি উপাদান যেমন নিউক্লিক অ্যাসিড পাওয়া যাচ্ছে। এই জন্য এটাকে কনজুগেটেড প্রোটিন বা যুগ্ম প্রোটিন বলা হচ্ছে। সংশ্লেষিত প্রোটিন, এই বিষয়টা নিয়ে তোমরা ডাউট করবে না। আমরা ফটোসিনথেসিস পড়েছি, সালোক সংশ্লেষণ। সংশ্লেষণ মানে কি? প্রডিউস করা, তৈয়ার করা। তো এটাকে আমরা প্রডিউস করি, ব্যাপারটা ঠিক সেরকম না হলেও বিভিন্ন ক্রিয়া বিক্রিয়ার সমষ্টি হিসেবে বা কোনো জীবদেহে কোনো ঘটনাচক্রে এটা উৎপাদিত হয়ে থাকে বা থাকতে পারে। আমি এখানে সংশ্লেষিত প্রোটিনের সংশ্লেষ ব্যাপারটা বোঝানোর জন্য কথাটা বললাম। তোমরা এটাকে যুগ্ম প্রোটিন হিসেবে বুঝে নাও, তাহলে আর কোনো ডাউট থাকবে না। গ্লাইকোপ্রোটিন বা মিওকোপ্রোটিন। প্রোটিনের সাথে বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেট, বিশেষ করে মনোস্যাকারাইড যুক্ত হলে তাকে গ্লাইকোপ্রোটিন বা মিওকোপ্রোটিন বলে। যে সেল মেমব্রেনে গ্লাইকোপ্রোটিন বা মিওকোপ্রোটিন পাওয়া যায়। লিপোপ্রোটিন, সোজা কথা, নাম থেকেই তোমরা বুঝতে পারছো লিপিড এবং প্রোটিন থাকবে। এটি লিপিড ও সরল প্রোটিনের সমন্বয়ে গঠিত একটি জৈব রাসায়নিক পদার্থ। এর লিপিড অংশ গঠিত হয় কোলেস্টেরল ও ফসফোলিপিড দিয়ে। লিপিড সরল প্রোটিন অণুর সাথে সংযুক্ত থাকে। বিভিন্ন মেমব্রেনের যেমন নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্টের ল্যামেলি, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে বা বিরাজ করে। মানুষের রক্তে যে প্লাজমা, প্লাজমার বাংলা শব্দ হলো রক্তরস। মানুষের যে প্লাজমা, রক্তে যে প্লাজমা, তার যে প্রোটিন সেটিও লিপোপ্রোটিন, অর্থাৎ লিপিড এবং প্রোটিন। তার মানে এটা কি? কনজুগেটেড প্রোটিন। কেন? এখানে প্রোটিন আছে, প্রোটিনের সাথে একটা অপ্রোটিন অংশ যেটা প্রোস্থেটিক গ্রুপ, যেটা লিপিড, লিপয়েড সাবস্টেন্সেস। এই জন্য এটা লিপোপ্রোটিন এবং এই জন্য এটা কনজুগেটেড, যুগ্ম। গাঠনিক উপাদান হিসেবে বিভিন্ন মেমব্রেন গঠনে পূর্ণতা দান করে।
লিপোপ্রোটিন পানিতে দ্রবণীয়। ক্রোমোপ্রোটিন দেখো, সরল প্রোটিনে রঞ্জক পদার্থে ক্রোমা মানে কালার, রঞ্জক পদার্থ যুক্ত হয়ে ক্রোমোপ্রোটিন সৃষ্টি করে। ফ্লাভোপ্রোটিন, বিলিপ্রোটিন, ক্যারোটিনয়েড প্রোটিন, ক্লোরোফিল প্রোটিন, হিমোগ্লোবিন প্রোটিন ইত্যাদি হলো ক্রোমোপ্রোটিন। মেটালোপ্রোটিন, অনেক এনজাইমে অ্যাক্টিভেটর হিসেবে কোন ধাতু বা মেটাল থাকে। ধাতু বা মেটাল সম্বলিত এনজাইমগুলো হলো মেটালোপ্রোটিন। আমরা যে প্রোস্থেটিক গ্রুপের কথা বলছি, সেই প্রোস্থেটিক গ্রুপটা কোনো মেটাল হলে তখন তাকে বলা হয় কি? অ্যাক্টিভেটর। কি বলা হয়? অ্যাক্টিভেটর। এটা আমি যখন এনজাইম পড়াবো তখন তোমরা জানবে অ্যাপো এনজাইম কি, প্রোস্থেটিক গ্রুপ কি, বা কোফ্যাক্টর কি, বা অ্যাক্টিভেটর কি। এখন অ্যাক্টিভেটর কি স্যার মনে একটা ব্যাখ্যা দেয়নি, এই জন্য উদ্বেলিত হওয়ার কিছু নেই। এনজাইম যখন পড়াবো তখন সেখানে দেখবে যে প্রোটিনের, যুগ্ম প্রোটিনের প্রোটিন অংশকে কি বলছে অ্যাপো এনজাইম, অপ্রোটিন অংশকে কি বলছে প্রোস্থেটিক গ্রুপ। সেই প্রোস্থেটিক গ্রুপটা যখন মানে কি হচ্ছে, কোনো মেটাল হচ্ছে বা কোনো জৈব রাসায়নিক পদার্থ হচ্ছে, তখন সেখানে কোনটা কোফ্যাক্টর কোনটা অ্যাক্টিভেটর সেটা আমরা ক্লিয়ার করবো এনজাইম যখন পড়বো। ধাতু বা মেটাল সম্বলিত এনজাইমগুলো হলো মেটালোপ্রোটিন, যেমন সিডারোফিলিন এবং সেলোপ্লাজিমিন। ফসফোপ্রোটিন, যে সকল প্রোটিনের সাথে প্রোস্থেটিক গ্রুপ হিসেবে ফসফরিক অ্যাসিড যুক্ত থাকে তাকে ফসফোপ্রোটিন বলে। দুধের ক্যাসিনোজেন, ডিমের ভাইচিলিন এই জাতীয় প্রোটিন। ফ্লাভোপ্রোটিনে আসো, এ ধরনের প্রোটিনগুলো ফ্ল্যাভিন যৌগ তথা এফএজি, ফ্ল্যাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইডের সাথে যুক্ত অবস্থায় থাকে। লৌহ আয়রন, যেটা পোরফাইরিন প্রোটিন, এ ধরনের প্রোটিন আয়রন পোরফাইরিন যৌগ তথা সাইটোক্রোমের সাথে যুক্ত থাকে। উদ্ভূত বা উৎপাদিত প্রোটিন, এসব প্রোটিন প্রকৃতিতে মুক্ত অবস্থায় থাকে না, তাপের প্রভাবে এনজাইমের বা রাসায়নিক পদার্থের ক্রিয়া বিক্রিয়া অথবা কৃত্রিম উপায়ে প্রোটিন অণু থেকে তৈরি হয়। উদাহরণ পেপটাইড, প্রোটিওজ, পেপটোন, ফাইব্রিন ইত্যাদি। যেমন মায়োসিন থেকে মায়োসান সৃষ্টি হয়, অ্যালবুমিন থেকে অ্যালবুমিন সৃষ্টি হয়। আবার গুণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রোটিন দু প্রকার, প্রথম শ্রেণীর এবং দ্বিতীয় শ্রেণীর। প্রথম শ্রেণীর প্রোটিনে আসো, যেসব প্রোটিনে সবকটি অপরিহার্য অ্যামিনো অ্যাসিড থাকে, এটা একটু খেয়াল রাখবা, তাদের প্রথম শ্রেণীর প্রোটিন বলে, যেমন মাছ, মাংস, ডিম, দুধ, বাদাম, সয়াবিন সহ অধিকাংশ প্রাণীজ প্রোটিন। সেকেন্ড ক্লাস প্রোটিন যেটা, দ্বিতীয় শ্রেণীর প্রোটিন, যেসব প্রোটিনে সবকটি অপরিহার্য অ্যামিনো অ্যাসিড থাকে না, তাদের দ্বিতীয় শ্রেণীর প্রোটিন বা অসম্পূর্ণ ইনকমপ্লিট প্রোটিন বলে, যেমন সামান্য কিছু ব্যতিক্রম ছাড়া সকল উদ্ভিজ্জ প্রোটিন। প্রোটিনের কেমিক্যাল কম্পোনেন্টসটা দেখো, 20 প্রকার অ্যামিনো অ্যাসিডই প্রোটিনের প্রধান রাসায়নিক উপাদান। এছাড়া যুগ্ম প্রোটিনে প্রোস্থেটিক গ্রুপ হিসেবে লিপিড, কার্বোহাইড্রেট, নিউক্লিক অ্যাসিড ইত্যাদি থাকে। প্রোটিনের যেটা ছক দেখো শ্রেণীবিন্যাসের, সিম্পল প্রোটিন, এটা একটু দেখে নিবা, অ্যালবিউমিন, গ্লোবিউলিন, গ্লুটেনিন, প্রোলামিন, হিস্টোন, প্রোটামিন এবং স্ক্লেরোপ্রোটিন। কনজুগেটেড প্রোটিনে দেখো নিউক্লিয় প্রোটিন, গ্লাইকোপ্রোটিন, লিপোপ্রোটিন, ক্রোমোপ্রোটিন, মেটালোপ্রোটিন, ফসফোপ্রোটিন, ফ্লাভোপ্রোটিন এবং লৌহ পোরফাইরিন প্রোটিন। ডেরিভেটিভস যেটা উদ্ভূত, মায়োসান, অ্যালবুমাস। আসো নেক্সট স্লাইডে যায়। ফাংশনস কি কি দেখো প্রোটিনের, জীবদেহের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, কোষে প্রোটিন সঞ্চিত খাদ্য হিসেবে কাজ করে এবং প্রয়োজনে এনার্জি প্রডিউস করে, শক্তি উৎপাদন করে। বিভিন্ন কোষীয় অঙ্গাণু এবং কোষ ঝিল্লি গঠনে কাজ করে। এনজাইম হিসেবে জীবদেহের ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে তথা জীবদেহকে সচল রাখে, যেমন এনজাইম। ওই all enzymes are protein. All enzymes are protein, but all proteins are not enzyme. অ্যান্টিবডির গাঠনিক উপাদান হিসেবে দেহের প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে এবং দেহকে রোগ মুক্ত রাখে, যেমন ইমিউনোগ্লোবিউলিন। জীবদেহের প্রয়োজনীয় হরমোন উৎপন্ন করে, যেমন ইনসুলিন, হিস্টোন, প্রোটিন নিউক্লিয়াস এবং নিউক্লিক অ্যাসিডকে কার্যকর করে। কিছু প্রোটিন বিষাক্ত হওয়ায় অনেক জীব তা খেয়ে মারা যায়। যে সকল উদ্ভিদে বিষাক্ত প্রোটিন থাকে তারা অনেক পশু পাখির আক্রমণ থেকে রক্ষা পায়। হিমোগ্লোবিন প্রোটিন প্রাণীদেহের সমস্ত কোষে অক্সিজেন সঞ্চালন করে। মানবদেহের পেপটাইড থেকে উৎপাদিত প্রোটিন ডিফেন্সিভ অ্যান্টিবডি হিসেবে কাজ করে, পিগমেন্ট হিসেবে কাজ করে, যেমন রোডোপ্সিন। ইন্টারফেরন একটি কোষীয় প্রোটিন, এটি ভাইরাস আক্রমণে স্বতঃস্ফূর্তভাবে দেহে তৈরি হয়। ধারণা করা হচ্ছে ইন্টারফেরন ক্যান্সার ও ভাইরাস জনিত রোগ নিরাময়ে ব্যবহার করা যাবে। 1 গ্রাম প্রোটিন জারণে 4.1 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। জীবদেহে প্রোটিনের ভূমিকাটা দেখো, জীবদেহ গঠনের জন্য প্রোটিন অপরিহার্য। জীবদেহে প্রোটিনের গুরুত্বপূর্ণ ভূমিকাগুলো নিচে উল্লেখ করা হলো।
এনজাইমের ভূমিকা। জীবদেহের অভ্যন্তরে সংঘটিত সকল বিক্রিয়া সুনির্দিষ্ট এনজাইম দ্বারা নিয়ন্ত্রিত। সকল এনজাইম প্রোটিন। এনজাইম জৈব অনুঘটক হিসেবে এবং প্রাণ রাসায়নিক বিক্রিয়ার হার বৃদ্ধি করে, যা জীবের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। অনুঘটক কি এটা তোমরা জানো, ফার্স্ট ইয়ারে পড়ো, সেকেন্ড ইয়ারে পড়ো, এটা না জানার কথা না। ক্ষয়পূরণ ও বৃদ্ধিতে, দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধির জন্য প্রোটিন অপরিহার্য। বিভিন্ন জৈবনিক ক্রিয়াকলাপ যেমন শ্বসন, রেচন, জনন প্রভৃতি সম্পন্ন করার জন্য দেহের ক্ষয়ক্ষতি হয় তা পূরণ করার জন্য প্রোটিনের প্রয়োজন হয়। গাঠনিক ভূমিকাটা দেখো, তন্তুজ প্রোটিন, ফাইব্রাস যে প্রোটিন বিভিন্ন অঙ্গের আবরণী তৈরি, বিভিন্ন টিস্যুর মধ্যে সংযোগ স্থাপনকারী হিসেবে কাজ করে। কোলাজেন নামক প্রোটিন টেন্ডনের মূল উপাদান, যা অস্থির সাথে পেশির সংযোগ স্থাপন করে। পরিবহনে আসো, কোষ অভ্যন্তরে বিভিন্ন অণুর পরিবহন, আয়ন স্থানান্তর প্রভৃতি প্রোটিনের মাধ্যমে ঘটে থাকে। এছাড়া হিমোগ্লোবিন নামক প্রোটিন প্রাণীদেহের সকল কোষে অক্সিজেন সরবরাহ করে। জীবদেহ গঠনে, জীবের বৃদ্ধি ও বিকাশ হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। হরমোন বিশেষ ধরনের প্রোটিন দ্বারা গঠিত। বিশেষ কয়েকটি হরমোন যেমন ইনসুলিন, সোমাটোট্রপিক, লিউটিট্রফিন ইত্যাদি। বিষক্রিয়া ও আত্মরক্ষা, বিভিন্ন জীবে বিপাকীয় প্রক্রিয়ায় প্রোটিন থেকে বিষাক্ত পদার্থ উৎপন্ন হয়। এসব পদার্থ জীবের আত্মরক্ষার জন্য সহায়ক। ভাইরাস ও ক্যান্সার প্রতিরোধে, বিভিন্ন ধরনের ক্যান্সারের কারণ হিসেবে ভাইরাস চিহ্নিত হয়েছে। ইন্টারফেরন নামক বিশেষ প্রোটিন ভাইরাস প্রতিরোধক হিসেবে ব্লাড ক্যান্সার নিরাময়ে ব্যবহৃত হয়। অ্যান্টিবায়োটিক উৎপাদন, অ্যান্টিবায়োটিক নানা ধরনের রোগ নিরাময়ে ব্যবহৃত হয়। বিপাকীয় বিক্রিয়া, জীবদেহে বিশেষ করে অণুজীবে এসব অ্যান্টিবায়োটিক উৎপন্ন হয়। ইমিউনিটি, রোগ জীবাণু ধ্বংস ও নিয়ন্ত্রণের জন্য পোষক দেহে যে অ্যান্টিবডি তৈরি হয় তাও প্রোটিন। ব্যথানাশক হিসেবে মস্তিষ্ক উৎপন্ন এন্ডরফিন, মনে রাখবো এটা এমসিকিউ, ব্যথানাশক হিসেবে ব্যবহৃত হয়। ঘুম সৃষ্টিতে অতি সম্প্রতি আবিষ্কৃত ঘুম আনয়নকারী এস ফ্যাক্টর অথবা স্লিপিং ফ্যাক্টর হতে পারে বিশেষ ধরনের প্রোটিন বলে প্রমাণিত হয়েছে। আমাদের খাদ্য তালিকায় কি প্রোটিন আমরা রাখবো? দেখো, আমাদের খাদ্য তালিকায় প্রোটিন জাতীয় খাবার রাখা অপরিহার্য, কারণ শরীর গঠনে প্রোটিনের ভূমিকা মুখ্য। বিভিন্ন প্রকার খাদ্যে প্রোটিনের পরিমাণ বিভিন্ন রকম। পরিমাণের দিক দিয়ে সবচেয়ে বেশি প্রোটিন থাকে বিভিন্ন ডাল জাতীয় খাবারে, কিন্তু এরপরও পুষ্টিবিজ্ঞানীগণ প্রাণীজ প্রোটিনকে প্রাধান্য দিয়ে থাকেন। প্রোটিন তৈরি হয় 20 প্রকার অ্যামিনো অ্যাসিড দিয়ে। গাঠনিক ইউনিট হিসেবে এই 20 প্রকার অ্যামিনো অ্যাসিডই অত্যাবশ্যকীয়। মানবদেহের চাহিদা অনুসারে মাত্র 8টি অ্যামিনো অ্যাসিড, লিউসিন, আইসোলিউসিন, লাইসিন, ম্যাথিওনিন, থিওনিন, ভ্যালিন, ফিনাইলঅ্যালানিন এবং ট্রিপটোফ্যান, এগুলোকে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড বলে। খেয়াল করো, এটা আমি পরের স্লাইডে ব্যাখ্যা দিচ্ছি কেন অত্যাবশ্যকীয়। এর কারণটা একটু লক্ষ্য করো। 12টি অ্যামিনো অ্যাসিড আমাদের দেহে অভ্যন্তরে, দেহাভ্যন্তরে, দেহের ভেতরে 12টি অ্যামিনো অ্যাসিড আমাদের দেহাভ্যন্তরে সংশ্লেষিত হতে পারে, কিন্তু উক্ত 8টি অ্যামিনো অ্যাসিড, যেখানে কি বলেছি অপরিহার্য, যেগুলো লিউসিন, আইসোলিউসিন, লাইসিন, মেথিওনিন, থিওনিন, ভ্যালিন, ফিনাইলঅ্যালানিন এবং ট্রিপটোফ্যান, যেটা অত্যাবশ্যকীয় বলছে, এসেনশিয়াল। তো 8টি অ্যামিনো অ্যাসিড দেহাভ্যন্তরে সংশ্লেষিত হয় না, তৈরি হয় না। 12টি অ্যামিনো অ্যাসিড তুমি যা খাবে, 12টি অ্যামিনো অ্যাসিড আছে, এটা তৈরি হবে, বাট 8টি অ্যামিনো অ্যাসিড আছে দেহের ভিতরে সংশ্লেষিত হয় না, প্রডিউস হয় না, তৈরি হয় না, খাদ্যের মাধ্যমে গ্রহণ করা হয়, গ্রহণ করতে হবে। শিশুদের জন্য আর্জিনিন এবং হিস্টিডিন এটা অত্যাবশ্যক, এটা এক্সট্রা। শিশুদের জন্য পূর্ণতা প্রাপ্তির আগে জন্মানো শিশুদের আর্জিনিন তৈরি প্রক্রিয়া সূচনা হয় না, তাই খাদ্যের মাধ্যমেই পূরণ করা হয়। শিশুদের জন্য অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড 10টি। সব প্রোটিনে সব অ্যামিনো অ্যাসিড থাকে না, তাই যেসব প্রোটিনে সবকটি অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড থাকে খাদ্য তালিকায় সেগুলোই প্রাধান্য দেওয়া উচিত। এদিক থেকে প্রাণীজ প্রোটিনই অগ্রগামী, উদ্ভিজ প্রোটিন অনুগামী। এটা তোমরা বুঝছো কিনা জানি না। মানে 20টি অ্যামিনো অ্যাসিডের মধ্যে 12টি তুমি প্রতিনিয়ত যে খাবার খাচ্ছ তার মাধ্যমে তৈরি হবে, বাট 8টি আছে তৈরি হয় না, এগুলো খাবারের মাধ্যমে গ্রহণ করতে হয়। আর এই বিশেষ করে প্রাণীজ প্রোটিনের ক্ষেত্রে এগুলো পাওয়া যায়। এই জন্য তোমাকে যদি প্রাণীজ প্রোটিন এবং উদ্ভিজ প্রোটিন দেওয়া হয়, তুমি বলবো যে অগ্রগামী হিসেবে প্রাণীজ প্রোটিন, অগ্রগণ্য হিসেবে প্রাণীজ প্রোটিন, এবং সেকেন্ড অপশন হবে উদ্ভিজ প্রোটিন অর্থাৎ অনুগামী। যাই হোক, আশা করি বুঝতে পেরেছ। তবে শিশুদের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড 10টি, এটা মনে রাখবা। প্রকৃতপক্ষে প্রোটিনের মান বিচারে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড সমূহ
উপস্থিতি প্রধান বিবেচ্য বিষয় নয়। অত্যাবশ্যকীয় 8টি অ্যামিনো অ্যাসিডের একটিও যদি মিনিমাম আদর্শ পরিমাণ চেয়ে কম থাকে তাহলে এর মান কমে যায়। একটা মিনিমাম স্ট্যান্ডার্ড আছে, এটা ধরে রাখতে হবে, কারণ দেহ সঠিক পরিমাণ তা শোষণ করতে পারে না। মানের দিক থেকে উদ্ভিজ্জ প্রোটিন পিছিয়ে থাকার এটি কারণ। আদর্শ প্রোটিন পাওয়া যায় ডিম এবং দুধে, তাই এ দুটি আদর্শ খাবার। চালের প্রোটিন এবং ডালের প্রোটিন একসাথে হলে একটির অভাব অপরটি কিছুটা পূরণ করে, তাই চাল ডালের খিচুড়ির পুষ্টিমান ভাত এবং ডালের চেয়ে পড়ে। চাল এবং ডালকে যদি মিক্সড করি খিচুড়ি যেটা হয় তার পুষ্টিমান ভাতের চেয়ে বেশি, ডালের চেয়ে বেশি, এই জন্য খিচুড়িটাকেই প্রাধান্য দেওয়া হয়। দেখো, এটা একটা চার্ট, তোমাদের বই আছে, তোমরা দেখে নিবা, আমি এটা করছি না। আদর্শ প্রোটিন, প্রতি 100 গ্রাম আদর্শ প্রোটিনে অ্যামিনো অ্যাসিডের পরিমাণ। এখান থেকে এমসিকিউ মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি বলছে দেখো, বিশেষ দ্রষ্টব্য দিয়ে ডিম এবং দুধ আদর্শ প্রোটিন। মাছ মাংসে ট্রিপটোফ্যান আদর্শ মাত্রার চেয়ে কম। ডালে ম্যাথিওনিন ও ট্রিপটোফ্যান আদর্শ মাত্রার চেয়ে কম, কাজে মাছ মাংস প্রকৃত আদর্শ প্রোটিন নয়। ডালের প্রোটিন আরো নিম্নমানের। আদর্শ প্রোটিন হচ্ছে ডিম এবং দুধ। শেষ করলাম। প্রান্তীয় শিক্ষার্থীবৃন্দ, একটা হোমওয়ার্ক দিচ্ছি ছোট্ট, প্রোটিনের কাজ এবং ভূমিকা লিখো। যাই হোক, এখানে শেষ করবো। সবার জন্য দোয়া থাকলো, ভালো থাকবে, সুস্থ থাকবে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ভেরি মাচ।